কি পড়ে আছে? ওটা কি কারোর দেহ নাকি? আমি ভয় পেলাম। আমরা ছুটে গিয়ে দেখি সত্যিই দেহ। দেহটা উল্টে দেখি এ তো নিখিলের। বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে আমাদের চ্যানেলে। তো আগের দুটি গল্প যদি আপনারা না শুনে থাকেন এখনও পর্যন্ত, প্লিজ আমি বলবো যে প্লিজ একবার গিয়ে শুনে নিন। তো আজকে আমাদের নতুন গল্প অভিশপ্ত কলম। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে। আমার নাম অরিজিৎ। আজকে অবশ্য আমার বন্ধু দীপায়ন নেই, তার শারীরিক অসুস্থতার কারণে। তো চলে যাওয়া যাক মূল গল্পে। তো শুরু হচ্ছে আজকের নতুন গল্প অভিশপ্ত কলম। ক্লাসের বাইরে বেরিয়ে গেল। আমরা দেখলাম তাকে স্কুল গ্রাউন্ডের ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যেতে। পাশ দিয়ে নিখিলের পুরনো বন্ধু অসিত বলল, ছেলেটা দিনকে দিন পাল্টে যাচ্ছে। এখন কারোর সাথে তেমন কথাও বলে না, সারাক্ষণ একা একা থাকে। আমার বন্ধু রিপন হেসে বলল, দেখ, গার্লফ্রেন্ড মানিয়ে যাওয়া তো, তাই ভাব বেড়ে গেছে। সেদিন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু বুঝতে পারিনি ব্যাপারটা গুরুতর। পরের সপ্তাহে খবর আসে যে নিখিল নিখোঁজ। তাকে পুরো 36 ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের রিপোর্ট আগেই জানিয়ে দিয়েছে তার বাবা মা। আমি তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটি কল আসে। আমি গিয়ে টেলিফোনটা রিসিভ করে দেখি সেটা অসিতের। সে বলে, এই 5 মিনিট আগেই নিখিলের কল এসেছিল। সে নাকি তার কয়েকজন ক্লাসমেটদের ডেকেছে। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি নাম, যেমন অসিত, রূপ, আরিয়ান, কার্তিক, সুজয় আর আমি। সে আমাদের ডেকেছে সন্ধ্যাবেলা, তাও নদীর পাড়ে জীর্ণ রাজবাড়িতে। আমরা ঠিক 5:30টার সময় করে পৌঁছে যাই সেখানে। শীতকাল, তাই সন্ধে তাড়াতাড়ি নামে। আমরা সবাই ক্লাস 12-এর স্টুডেন্ট, তাই বড় হয়েছি বলে বাবা মাও কোথাও যেতে তেমন বারণ করে না। যাই হোক, আমরা রাজবাড়িতে যাওয়ার আগেই নদীর পাড়ে দেখি নিখিল দাঁড়িয়ে আছে অন্ধকারে, একা, চুপচাপ। অমাবস্যা, একটা ঠান্ডা হাওয়া আমাদের সবাইকে স্পর্শ করে গেল। পাশ দিয়ে নদী বয়ে যায় তার ধীর গতিতে। নিখিলের কাঁধে হাত দিয়ে বলে, কিরে, ঠিক আছিস? বাড়ি ফিরিসনি কেন? জানিস কত কিছু হয়েছে। আঙ্কাল আর আন্টি পুলিশে রিপোর্ট করেছে। কোথায় ছিলিস? তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? নিখিল বলে ওঠে, সব কিছু বলবো, তবে আগে ওই জীর্ণ রাজবাড়িতে চল, একটা জিনিস দেখাবো। আমরা ওর কথা মতো গেলাম ওর সাথে। গিয়ে দেখি একটা বাক্স খোলা, পুরো বাড়ির মাঝের ঘরে। বাক্সটা বেশ পুরনো হয়েছে, ধুলো জমেছে যেন 100 বছরের বেশি ধরে। বাক্সের মধ্যে রাখা রয়েছে নানা সামগ্রী ও একটি নকশা। আমি সবার আগে দেখি সেই নকশাটাই, আর দেখে সবাইকে দেখাই। সুজয় ওটা আমার কাছ থেকে নিয়ে দেখতে শুরু করে আর বলে, কেল্লা ফতে, এ তো কোনো গুপ্তধনের ম্যাপ মনে হচ্ছে, কিন্তু নকশা দেখে মনে হচ্ছে এ তো নদীর ওই পারের। চল চল, আজই যাব সবাই ওখানে। আরিয়ান নিখিলের দিকে ফিরে বলে ওঠে, তো এই কারণেই এত নিস্তব্ধ ছিলিস কিছুদিন, কিন্তু খাসা কাজ করেছিস দেখছি তো। যদি এটা সত্যি কোনো লুকানো সম্পদই হয়, তবে তো আর দেখতে নেই। আমাদেরকেও বলতে পারতিস আগে যে তুই এখানে অনুসন্ধান চালাচ্ছিস, তাহলে আমরাও সাহায্য করতাম। নিখিল নিস্তব্ধ হয়ে বলে উঠল, চল না, এখন আগে ওটাই খুঁজি, ওই গুপ্তধনটা। আমি লক্ষ্য করলাম যে নিখিলের গলাটা আলাদা আলাদা লাগছে। আমি ভাবলাম খাওয়া দাওয়া করেনি, তাই হবে হয়তো এমন গলা হয়ে গেছে। আর কিছু না বলে এগোলাম নৌকার দিকে। দেখি নৌকাতে আগে থেকেই মাঝি বসে, মাথায় শাল তোলা মাঝি ভাইয়ের, তাই ভালো দেখতে পেলাম না। অসিত মাঝি ভাইকে বলল, চলো গো, ওই পারে নিয়ে চলো। তুমি কে গো?
আগে তো তোমায় এই তল্লাতে দেখিনি। কোনো উত্তর এলো না। নৌকা বাঁধল ওই পারের ঘাটে। আমরা এগোলাম। সামনে পুরো জঙ্গল। কিছু দূর গিয়েই পেলাম এক ভাঙা। সুজয় বলল, ঠিক পথেই যাচ্ছি, দেখ ম্যাপে ওই মন্দিরটা রয়েছে। আর কিছু পা ফেললেই হয়তো আমাদের হাতে থাকবে সেই ধনসম্পদ। আমরা কিছুটা গিয়েই দেখলাম একটা বক্স, তবে খোলা রয়েছে। আর দেখলাম বক্স থেকে কিছু একটা বেরিয়ে রয়েছে। কাছে গিয়ে দেখলাম একটি কলম। কলমটি পুরোপুরি রত্নখচিত। আরিয়ানকে উদ্দেশ্য করে কার্তিক বলল, কলমের বক্সটা নিয়ে হাতে। এ তো বহুত দামের মনে হচ্ছে রে, এটা বিক্রি করে অনেক টাকা উঠবে। আমরা কিছুটা গিয়েই দেখলাম একটা বক্স, তবে খোলা রয়েছে। আর দেখলাম বক্স থেকে কিছু একটা বেরিয়ে রয়েছে। কাছে গিয়ে দেখলাম একটি কলম। কলমটি পুরোপুরি রত্নখচিত। আরিয়ানকে উদ্দেশ্য করে কার্তিক বলল, কলমের বক্সটা হাতে নিয়ে। এ তো বহুত দামের মনে হচ্ছে রে, এটা বিক্রি করে অনেক টাকা উঠবে। সেই সময় রূপ বলল, এই নিখিল কোথায় রে? আমরা চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলাম, তবে নিখিল নেই। আমি একটা বাজে গন্ধ পাচ্ছি, দেহ পচার গন্ধ। অসিত বলল, ওটা কি পড়ে আছে? ওটা কি কারোর দেহ নাকি? আমি ভয় পেলাম। আমরা ছুটে গিয়ে দেখি সত্যিই দেহ। দেহটা উল্টে দেখি এ তো নিখিলের, কিন্তু তার দেহ পচে গেছে। তো এতক্ষণ কে ছিল আমাদের সাথে? আমরা সেখান থেকে ছুটটি, পেনটি নিয়ে। পেনটি ছিল রূপের কাছে। আমরা গেলাম নৌকায়। কোনো মাঝি নেই। কার্তিক নৌকাটি চালাতে গেল। কিছু দূর গিয়েই বোঝা গেল নৌকায় গর্ত রয়েছে, জল ঢুকছে। কিছু দূর যাওয়ার পরেই নৌকাটি ডুবে গেল। সাঁতার জানার সবাই চলে গেল, কিন্তু রূপ যেতে পারল না, কারণ সে সাঁতার জানে না। নিখিলও গেল, রূপও গেল। আমরা সাঁতার কেটে আসি অন্য পারে। আমাদের জন্য পরের দিন দুজনেরই দেহ উদ্ধার হয় যথাক্রমে জঙ্গল থেকে ও নদী থেকে। তবে একটা জিনিস লক্ষ্য করি, কলমটি বাক্সতেই আছে। সেই কলমটি যেটি রূপের সঙ্গে তলিয়ে গিয়েছিল নদীর জলে। তবে কি যারাই ওই কলমে হাত দেয় তারাই এই পৃথিবী থেকে বিদায় নেয়? তাহলে যে আরিয়ান দিল, তার কিছু হলো না কেন? কিছুটা রহস্য রয়েই গেল কি না? কি মনে হচ্ছে?